প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আবার হাজির হয়েছি রাসেলস ভাইপারের কিছু কথা নিয়ে। ইদানিংকালে বেশ কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে যে রাসেলস ভাইপার নিয়ে অনলাইনে অফলাইনে যে পরিমাণ উৎসাহ উদ্দীপনা শুরু হয়েছে, সেইটা যেন আবার কান্নায় পরিণত না হয়। আমরা কেন বলছি এই কথাটি একটু বুঝিয়ে বলি। সেটি হচ্ছে, বিভিন্ন মাধ্যমে খবর পাই কিংবা অনলাইনেও দেখি, যে যেভাবে পারছেন সাপ মেরে, হোক রাসেলস ভাইপার হোক অন্য কোনো সাপ, যে কোনো সাপ মেরে ভিডিও আপলোড করছেন অনলাইনে। তো ভাই, এই ভিডিও আপলোড করছেন খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে, তো সেইটা কান্নায় পরিণত হবে কেন, সেটা বলার কারণ হচ্ছে, পৃথিবী মানুষ সহ অন্যান্য মাখলুকাত যারাই রয়েছে, জীবজন্তু, জানোয়ার, কীট পতঙ্গ, এগুলো নিয়েই পৃথিবীর একটি পরিবেশ, যে পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে। আমরা মানুষ আরাম আয়েসে খুব ভালোভাবে বাঁচতে পারতেছি এই পরিবেশ ভারসাম্য রক্ষা হওয়ার কারণে। কিন্তু যেই পরিমাণ সাপ মারতেছেন, সেই পরিবেশের ভারসাম্য রক্ষা হবে তো? পৃথিবীতে একটি ফুড চেইন বলে একটা কথা আছে, আপনারা জানেন সকলেই, তারপর আমি একটু মনে করিয়ে দিচ্ছি। যেমন ধরুন, মশা মাছি ব্যাঙে খায়, ব্যাঙ সাপে খায়, সাপ আবার ঈগল, চিল, শকুন কিংবা অন্যান্য প্রাণী খায়। এখন ধরেন আপনি সাপ মেরে ফেললেন, যখন আপনি সাপ মেরে ফেলবেন তখন ব্যাঙের প্রাদুর্ভাব বেড়ে যাবে। আবার যদি ব্যাঙ মেরে ফেলেন, মশা মাছির প্রাদুর্ভাব বেড়ে যাবে। তখন সেই প্রভাবটা কিন্তু পরিবেশের উপর দারুণভাবে কাজ করবে। তো এই প্রসঙ্গে আমি একটি গল্প বলি, গল্প না, একটি ইতিহাস বলি। বেশি দিন আগের কথাও নয়, 1958 সালের কথা। চীনে তৎকালীন সময়ের জনসংখ্যা ছিল 65 কোটি। কিন্তু আজকে যে চীন দেখছেন আপনারা, সেই সময় এরকম চীন ছিল না। চীনের জনসংখ্যার বেশিরভাগ মানুষই ছিল দারিদ্র্য সীমার নিচে বসবাস। অর্থাৎ চীনে যে পরিমাণ রবি শস্য বা ফসল উৎপাদন হতো, তাতে তারা নিজেরা খেয়ে পরে বাঁচতে পারতো না। তো তৎকালীন সময়ের প্রেসিডেন্ট ছিলেন প্রেসিডেন্টের নামটা এই মুহূর্তে ভুলে গেছি। যাই হোক, তৎকালীন সময়ের প্রেসিডেন্ট এটা নিয়ে চিন্তায় পড়ে গেলেন যে আমাদের জনসংখ্যা যদি এভাবে দিন দিন না খেয়ে না খাইতে পারে, কিংবা আমাদের উৎপাদন এত কম হয়, তাহলে আমরা এ থেকে কীভাবে বাঁচব। তো তিনি একটি জরুরি সভা করলেন, সবাই তাদের মতামত পেশ করলেন, বিভিন্ন মন্ত্রণালয় রিপোর্ট জমা দিলেন। তাতে দেখা গেল যে মশা মাছি ইঁদুর এগুলোর প্রাদুর্ভাব অনেক বেড়ে গেছে, যার কারণে মহামারী আকার ধারণ করছে। বিভিন্ন রোগ বালাই, যেমন প্লেগ, হাম, বসন্ত, এ সমস্ত রোগ বেড়ে গেছে। তো এর মধ্যে আর এক পণ্ডিত বললেন যে চড়ুই পাখি বছরে 4.5 কেজি শস্য নষ্ট করে, অর্থাৎ খাবার খেয়ে ফেলে। তো এর সাথে সাথে চড়ুই পাখিও আমাদের দুশ্চিন্তার কারণ। তো প্রেসিডেন্ট ঘোষণা দিলেন যে যেভাবে পারো মশা মাছি ইঁদুর চড়ুই পাখি নিধন করো। তো প্রেসিডেন্টের কথা মোতাবেক সবাই কাজে নেমে পড়লেন, মশা মাছি ইঁদুর চড়ুই পাখি এগুলো মারতে শুরু করলেন। একটি উৎসব শুরু হয়ে গেল। তো উৎসবে এভাবেও ঘোষণা দেওয়া হয়েছে যে বেশি চড়ুই পাখি মারতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। সবাই গ্রামগঞ্জ শহর সব জায়গায় চড়ুই পাখি মারা শুরু করলো। চড়ুই পাখি মারতে মারতে এমন একটা পর্যায়ে চলে আসলো যে চড়ুই পাখি প্রায় নিধন হয়ে গেছে। চড়ুই পাখি মারার কৌশল তারা অবলম্বন করেছে। কেউ গুলতি মারে, কেউ ড্রাম বাজায়। ড্রাম যখন বাজানো হয় বা বিকট সাউন্ড করা হয়, চড়ুই পাখি তখন এক জায়গায় স্থিরভাবে বসে থাকতে পারে না। তখন তারা উঠতে উঠতে একটা সময় তারা ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যায়। তখন তারা চড়ুই পাখিগুলো এভাবে মারছে। তো এভাবে মেরে মেরে তারা, এরকমও দেখা গেছে ভিডিওতে, যে তারা চড়ুই পাখির মালা বানিয়ে গলায় ঘুরছে এবং টনকে টন চড়ুই পাখি মারছে। মারতে মারতে একটা পর্যায়ে এসে বেইজিং শহরেই পোল্যান্ডের দূতাবাসে অনেক
চড়ুই পাখি আশ্রয় নিল। তো তারা পোল্যান্ড দূতাবাসের ভিতরে ঢুকতে চাইলো যে চড়ুই পাখি মারবে, কিন্তু পোল্যান্ড দূতাবাস তাদেরকে ঢুকতে দিল না। ঢুকতে না দেওয়ার কারণে জনগণ কী করলো, পোল্যান্ড দূতাবাসকে ঘেরাও করে ফেললো এবং পোল্যান্ড দূতাবাসের চারদিকে তারা ড্রাম বাজাইতেছিল। ড্রাম বাজাইতে বাজাইতে চড়ুই পাখি আর ওখানে টিকতে পারতেছিল না। টিকতে না পেরে যে বের হয়ে আসে তাদেরকে গুলি করে মারে এবং ওইখানে যারা ছিল চড়ুই পাখি যেগুলো ছিল এগুলো উঠতে উঠতে একটা পর্যায়ে ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যায় এবং মারা যায়। সকল চড়ুই পাখি নিধন হয়ে গেল। রাজা তো প্রেসিডেন্ট তো মহা খুশি। চড়ুই পাখি নিধন হলো, ইঁদুর নিধন হলো, মশা মাছি নিধন হলো। তো একটা পরিসংখ্যানে দেখা গেছে যে ওই বছর ওরা চড়ুই পাখি মেরেছে মোট 10 কোটি, ইঁদুর মেরেছে 11 কোটি, মাছি মেরেছে 10 কোটি কেজি এবং মশা মেরেছে 11 কোটি কেজি। তো প্রেসিডেন্ট তো খুব খুশি হওয়ার কারণে পরবর্তীতে প্রেসিডেন্ট নিশ্চিন্ত হলেন যে এখন আর আমাদের ফসল কেউ নষ্ট করতে পারবে না। কিন্তু দেখা গেল তার উল্টোটা। পরের বছর 1959 সালে মহা দুর্ভিক্ষ দেখা গেল। যে শস্য উৎপাদন হওয়ার কথা ছিল তার চেয়ে অনেক বেশি কম হলো শস্য। কারণ হিসাবে দেখা গেছে যে কীট পতঙ্গ এসে শস্যগুলোকে নষ্ট করে দিচ্ছে। প্রচুর হাজার হাজার কোটি কোটি পঙ্গপাল এসে রবি শস্য নষ্ট করে দিচ্ছে। তো শস্য আর হচ্ছে না। তখন দেখা গেল মহামারী অর্থাৎ দুর্ভিক্ষের চরম শিখরে পৌঁছে গেল চীন। তখন এমনও শোনা যায় যে 2 বছরের মধ্যে চীনে 5 কোটি মানুষ মারা গেছে না খেতে পেরে। তারা ক্ষুধার যন্ত্রণায় গাছের পাতা, লতা পাতা, মাটি খেয়ে বেঁচেছিল। এমনকি এভাবেও শোনা যায় যে বাবা তার ছেলেকে জবাই করে মাংস খেয়েছে ক্ষুধার জ্বালায়, ছেলে তার বাবাকে খেয়ে ফেলেছে। তো চীনের প্রেসিডেন্ট খুব চিন্তিত হয়ে পড়লেন, কি করবেন, এ থেকে পরিত্রাণের উপায় কি। বড় ভুল করে ফেলেছেন চড়ুই পাখি মেরে, অন্যান্য কীটপতঙ্গ এভাবে মেরে। পরবর্তীতে চীনের প্রেসিডেন্ট রাশিয়ার কাছ থেকে 2.5 লক্ষ চড়ুই পাখি নিয়ে এসে তাদেরকে প্রজনন ঘটিয়ে আস্তে আস্তে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। অর্থাৎ 1958 থেকে 68 প্রায় 10 বছর সময় লেগেছিল তাদের সেই দুর্ভিক্ষ ঠেকাতে। তো বন্ধুগণ, আমি একটি অনুরোধ করব যে আমরা এই উৎসাহ উদ্দীপনা দেখিয়ে রাসেলস ভাইপারের পাশাপাশি সব সাপ যদি এরকম মেরে ফেলি, আমাদের পরিবেশের কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে আপনারা একবার ভেবে দেখেছেন? তাই বলেছি যে এই তামাশা, এই হাসি যেন কান্নায় রূপ না নেয়। আমি অনুরোধ করব সবাইকে যেন আমরা এরকম একটি গুজব বলাও ঠিক হবে না, আবার সাপ তো থাকবেই পরিবেশে, সাপ তো আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করছে, তাদেরকে আমরা কেন মারব, এভাবে কেন মেরে ফেলবো? দেখুন, সাপ একটি অবলা প্রাণী, ও কানে শোনে না, চোখে ভালোভাবে দেখে না। সে কিন্তু আপনাকে আপনার বাসায় এসে কামড় দিবে না, বা ধ্বংসন করবে না, বা বাইট করবে না। সে তার নিরাপদ স্থানেই থাকবে। তো আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আমরা সতর্কতা অবলম্বন করে চলাফেরা করব, তাহলেই হয়। সাপ সাপের জায়গায় থাকবে, আমরা আমাদের জায়গায় থাকব। কিন্তু আমরা এভাবে সাপ মেরে পরিবেশের এরকম ক্ষতি করতে পারি না। আমরা চাই না চীনাদের মতো আমরা আমার দুর্ভিক্ষের মধ্যে পড়ি। সুতরাং সকলকে আহ্বান করব, আমরা যেন এভাবে সাপ নিধন না করি, অনলাইনের প্ররোচনায় পড়ে সাপ নিধন না করি। সবাইকে ধন্যবাদ।